বাড়িতে সোলার প্যানেল লাগানোর কথা ভাবছেন, এটা কি আসলেই এখন একটা ভালো আর্থিক সিদ্ধান্ত? চলুন আজকের এই আলোচনায় আমরা গভীরে গিয়ে দেখি সোলারের আসল আর্থিক ছবিটা ঠিক কেমন। তো আজকের আলোচনায় আমরা কি দেখব? প্রথমে দেখব বিদ্যুতের দাম কিভাবে বাড়ছে। তারপর সোলার থেকে কি আর্থিক সুবিধা পাওয়া যায়, মালিকানার ব্যাপারটা কতটা জরুরি, আর এর আসল খরচটাই বা কত। সবশেষে একটা সহজ ফ্রেমওয়ার্ক থাকবে যা সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আচ্ছা, চলুন শুরু করা যাক একদম মূল সমস্যাটা দিয়ে। মানে আমাদের প্রতি মাসের খরচের একটা বড় অংশ কিন্তু বিদ্যুতের বিল, যা আমরা অনেক সময় খেয়াল করি না। আর এই খরচটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। কখনো কি ভেবে দেখেছেন আগামী ২৫ বছরে একটা বাড়িতে বিদ্যুতের পেছনে মোট কত টাকা খরচ হতে পারে? এই প্রশ্নটা কিন্তু আমাদের পুরো আলোচনার প্রেক্ষাপট তৈরি করে দেবে। অঙ্কটা শুনলে হয়তো একটু অবাক হবেন। আমেরিকার একটা গড় পরিবারের হিসাবে এই খরচটা দাঁড়ায় প্রায় $৬৭,০০০। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। এটা কিন্তু একটা বিরাট অঙ্কের টাকা, যা আমাদের ভবিষ্যতের অনেক পরিকল্পনাকেই প্রভাবিত করতে পারে। আর ব্যাপারটা কিন্তু এখানেই থেমে নেই। এই খরচ তো স্থির থাকছে না, বরং আরও বাড়ছে। ধারণা করা হচ্ছে বিদ্যুতের দাম বছরে প্রায় ৫% হারে বাড়বে, যা আগের তুলনায় অনেক বেশি। মানে বোঝাই যাচ্ছে ভবিষ্যতের এই আর্থিক বোঝা আরও ভারী হতে চলেছে। তাহলে উপায় কি? এখানেই সোলার এনার্জির কথাটা আসে। চলুন এবার দেখি সোলারের দুটো বড় আর্থিক সুবিধা কি, আর এটা কিন্তু শুধু বিল কমানোর মধ্যেই সীমাবদ্ধ না। যেমন ধরুন ২০১৯ সালের একটা জিলো স্টাডি বলছে, যেসব বাড়িতে সোলার সিস্টেম আছে সেগুলোর দাম অন্যদের চেয়ে গড়ে ৪.১% বেশি। এটা কিন্তু একটা বেশ বড় রকমের মূল্য সংযোজন। আর এই সংখ্যাটা কিন্তু বাড়ছেই। সোলার রিভিউজের ২০২৪ সালের একটা সমীক্ষা দেখা যাচ্ছে এই দামের পার্থক্যটা এখন প্রায় ৬.৮%। তার মানে সোলার আপনার বাড়িকে আরও দামি একটা সম্পদে পরিণত করছে। এখন প্রশ্ন আসতেই পারে, কেন এমন হয়? আসলে কারণটা বেশ সোজা। সোলার সিস্টেম ২৫ বছরেরও বেশি সময় ধরে আপনার বিদ্যুতের বিল কমিয়ে দেয়, আপনাকে শক্তির দিক থেকে স্বাধীন করে তোলে, আর পরিবেশ সচেতন ক্রেতাদের কাছে এর একটা আলাদা আকর্ষণ তো আছেই। এমনকি রিসার্চ বলছে সোলার লাগানো বাড়িগুলো নাকি ২০% তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। কিন্তু সোলারের এই সব আর্থিক সুবিধা পেতে গেলে একটা খুব জরুরি সিদ্ধান্ত নিতে হয়। আর সেটা হলো সোলার সিস্টেমটা কি আপনি কিনবেন, মানে মালিক হবেন, নাকি ভাড়া নেবেন? এই বিষয়টা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে এনফিস। তাদের মতে সোলার সিস্টেম কিনলে বাড়ির দাম অনেক বাড়ে, কিন্তু প্যানেল লিজ নিলে বা ভাড়া নিলে সেই একই সুবিধা পাওয়া যায় না। এই স্লাইডটা দেখলে মালিকানা আর ভাড়ার মধ্যে পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, মালিকানায় বাড়ির দাম বাড়ে, ট্যাক্স ক্রেডিট পাওয়া যায় আর লম্বা সময়ে অনেক বেশি টাকা বাঁচে। অন্যদিকে ভাড়া নিলে রক্ষণাবেক্ষণের চিন্তা নেই সত্যি, কিন্তু আর্থিক সুবিধাগুলো অনেক কম। ভাড়া নেওয়ার একটা জনপ্রিয় মডেল হলো এই পিপিএ বা পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট। এখানে ব্যাপারটা হলো আপনি প্যানেলের জন্য টাকা দিচ্ছেন না, দিচ্ছেন প্যানেল থেকে তৈরি হওয়া বিদ্যুতের জন্য। তার মানে গ্রীষ্মে যখন প্রচুর রোদ, বিল একটু বেশি আসবে, আবার বর্ষা বা শীতে যখন মেঘলা আকাশ, বিলটাও কম আসবে। চলুন এবার একটু ভেতরের কথায় আসি। একটা সোলার অফার পেলে সেটাকে কিভাবে বিশ্লেষণ করবেন, তার জন্য কিছু জরুরি টুলস নিয়ে কথা বলা যাক, যাতে সিদ্ধান্তটা একদম জেনে বুঝে নিতে পারেন। একটা মজার ব্যাপার কি জানেন? একসময় সোলার সিস্টেমের সবচেয়ে দামি অংশ ছিল প্যানেলগুলোই। কিন্তু এখন দেখুন ছবিটা পুরো উল্টে গেছে। প্যানেলের খরচ এখন মোট খরচের মাত্র ১২%। বাকি ৮৮%ই চলে যায় মজুরি, ইনভার্টার, পারমিট, এই সব কিছুর পেছনে। কোন সোলার সিস্টেমটা লম্বা সময় বেশি সাশ্রয়ী, এটা বোঝার একটা দারুণ উপায় হল LCOE। পুরো নামটা একটু খটমটে, লেভেলাইজড কস্ট অফ এনার্জি। সহজ ভাষায় এর মানে হল একটা সিস্টেম তার পুরো জীবনে প্রতি ইউনিট বিদ্যুৎ তৈরি করতে আসলে কত খরচ করছে। এটা দিয়ে আপনি খুব সহজেই বিভিন্ন অফারের মধ্যে তুলনা করতে পারবেন। হ্যাঁ, মালিক হলে তো রক্ষণাবেক্ষণের খরচও মাথায় রাখতে হবে। যেমন বছরে একবার চেক আপ আর পরিষ্কার করার জন্য কিছু খরচ আছে। আর একটা বড় খরচ আসতে পারে ১০-১৫ বছর পর, যখন হয়তো ইনভার্টার বদলাতে হতে পারে। তবে মনে রাখবেন, আগে থেকে যত্ন নিলে কিন্তু বড়সড় খরচের হাত থেকে বাঁচা যায়, আর সেটাই বেশি সাশ্রয়ী। যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমার টাকাটা কবে ফেরত আসবে? সোলারের ক্ষেত্রে এই সময়টাকেই বলে পে ব্যাক পিরিয়ড। মানে আপনার সোলার সিস্টেমটা বিদ্যুতের বিল বাঁচিয়ে নিজের খরচটা তুলে আনতে কতদিন সময় নিচ্ছে। বেশিরভাগ সময়ই এটা ৪ থেকে ১২ বছরের মধ্যে হয়ে যায়। এবার আসা যাক সেই $মিলিয়ন প্রশ্নে। ২০২৫ সালের পর যখন সরকারি ভর্তুকি বা ট্যাক্স ক্রেডিট কমে যাবে, তখনও কি সোলার লাগানো লাভজনক হবে?
ঘটনাটা হলো আমেরিকায় সোলার সিস্টেম কিনলে যে 30% ফেডারেল ট্যাক্স ক্রেডিট পাওয়া যেত সেটা 2025 সালের 31শে ডিসেম্বরের পর আর থাকছে না। আর এই পরিবর্তনটা নিয়ে স্বাভাবিকভাবেই অনেকের মনেই একটা প্রশ্ন তৈরি হয়েছে। কিন্তু ভবিষ্যতের ছবিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এই চার্টটা দেখুন, আমেরিকার কিছু রাজ্যে হয়তো 2024 সালে লিস্ট সিস্টেম থেকে তেমন কোনো সঞ্চয় হচ্ছে না, কিন্তু 2028 সালের দিকে তাকালে কি দেখছেন, প্রায় সব রাজ্যেই সঞ্চয় কিন্তু দারুণভাবে বেড়ে যাচ্ছে। এর পেছনের মূল কারণটা কি? কারণটা হলো সোলারের আর্থিক যুক্তিটা এখন আর অস্থায়ী সরকারি ভর্তুকির ওপর দাঁড়িয়ে নেই। এর আসল চালিকা শক্তি হয়ে উঠছে বিদ্যুতের দাম, যা বেড়েই চলেছে। আর এটাই হলো আসল বাস্তবতা, যা সোলারকে একটা দীর্ঘমেয়াদী ভালো বিনিয়োগ করে তুলছে। তো এত সব আলোচনার পর শেষ পর্যন্ত কিভাবে বুঝবেন যে সোলার আপনার জন্য ঠিক কিনা? চলুন একদম সহজ একটা সিদ্ধান্ত নেওয়ার কাঠামো দেখে নিই। দেখুন, সোলার আপনার জন্য একটা দারুণ আর্থিক সিদ্ধান্ত হতে পারে যদি আপনার এলাকায় বিদ্যুতের দাম বেশি হয় এবং সেটা বাড়তির দিকে থাকে, যদি আপনি ওই বাড়িতে লম্বা সময় থাকার পরিকল্পনা করেন, আপনার ছাদে ভালো রোদ আসে আর ছাদের অবস্থাও ভালো থাকে, আর সবশেষে আপনি যদি মালিক হয়ে বাড়ির দাম বাড়ানোর সুযোগটা নিতে চান। আর সবশেষে একটা প্রশ্ন রেখে যায়, সব আর্থিক হিসাব তো হলো, কিন্তু গ্রিডের উপর নির্ভর না করে নিজের বিদ্যুৎ নিজে তৈরি করার যে স্বাধীনতা, তার মূল্য আসলে কত? এই উত্তরটা হয়তো কোনো ক্যালকুলেটরে পাওয়া যাবে না,